টবে বা মেন গার্ডেনে গাছপালা লাগানোর আগে কিভাবে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস বুস্ট করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এখন যেহেতু হালকা একটু ওয়েদার ভালো যাচ্ছে আমার এখানে গত দুদিন যাবত, তো আগামী 6 থেকে 7 দিন প্রায় ভালো যাবে। প্রায় কি 6-7 দিন খুবই ভালো যাবে। সো এখন সময় হচ্ছে যারা হার্ডেনিং করছেন তাদের গাছগুলো মেন মাটি অথবা মেন পটে দিয়ে বাইরে রেখে দেওয়া। তো আপনারা যে মেন পটে বা মেন বেডে গাছ দিবেন, তো শুরুতে আপনারা কিভাবে আপনাদের মেইন বেড বা পটগুলোকে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস বুস্ট করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। একেবারে কম খরচও বলা চলে না, বিনা খরচে কিভাবে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস নিয়ে আসবেন নিজের আঙ্গিনায়, চলুন আজকের ভিডিওতে আমি তাই আপনাদের এক্সপ্লেন করছি। ভিডিওতে যাওয়ার আগে সবার আগে আপনারা আমার গার্ডেনটি একটু দেখুন। গতকালকে গার্ডেনের দৃশ্যটি কিন্তু একটু ডিফারেন্ট ছিল, আর আজকে কিন্তু আরও একটি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। কি ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন বলেন তো? নতুন কি অ্যাড হয়েছে? নতুন কিছুই অ্যাড হয়নি, শুধু আমার গার্ডেনের ঘাসগুলো কেটেছি আমি ঠিক 40 মিনিট আগে। আজকে আমার আজকে আমার গার্ডেনে ঘাস কাটার কোনো ইচ্ছে ছিল না, তবে আমি চিন্তা করলাম যে আমার গার্ডেনে ঘাসগুলো কাটা প্রয়োজন। কেন প্রয়োজন, চলুন আমরা ধীরে ধীরে একটু এগোচ্ছি আর আপনাদের সাথে এক্সপ্লেন করছি। এই যে দেখুন পটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় যে পট, এগুলো হচ্ছে 29 ইঞ্চি লম্বায় এত বড় বড় পট। তো এই পটে দেখুন আমি কিন্তু ঘাসগুলো কেটে ঘাসগুলো রেখেছি। এই যে দেখুন, এখন আমি এই পটগুলোতে দিব হচ্ছে আমার ঘিকাঞ্চন, সবুজ শাক আর লাল শাক। আমি এর উপরে খুবই মাইল্ড একটি, খুবই আলতো লেয়ারের একটি কম্পোস্ট ব্যবহার করব, যাতে যেই যেই কম্পোস্টটি আমি দেব সেটার উপরে যেন বীজটুকু বসে, লাল শাক বা ডাঁটা শাক বা সবুজ শাক, তো সেইটুকু পরিমাণ কম্পোস্ট আমি দেব। এতে করে কিন্তু দুটি লাভ হলো, আপনাদের পুরো পটটি নতুন মাটি অথবা নতুন পুরানো মিলিয়ে মাটি দেওয়ার কোনো প্রয়োজন হলো না। নিচের বেসটি কিন্তু সম্পূর্ণই ঘাস থেকে গেল, আর উপরের যে বেস সেখানে আপনারা কম্পোস্ট ব্যবহার করলেন। এই যে দেখুন, আমার গার্ডেনের গ্যারেজে আপনারা দেখেছেন অলরেডি 50টি ব্যাগ, এই যে আজকেও বাইরে গিয়েছিলাম আমি আরও 3টি নিয়ে এসেছি। সো এখন হচ্ছে এর উপরে আমি হালকা কম্পোস্ট দিব, দিয়ে তারপর হচ্ছে আমি বীজ ছিটিয়ে দিব। তাছাড়া এই যে এপাশে দেখতে পাচ্ছেন, এপাশেও আমি লাল শাক, ডাঁটা শাক দিব, অথবা এখানে আমি বেগুনের ফলনও করতে পারি, এখনো পর্যন্ত শিওর না। সো এখানেও দেখুন আমি কিন্তু ঘাস ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সো এই বেজের উপরে আপনাদের খুবই অল্প মাত্রার মাটি ব্যবহার করতে হবে, এতে করে আপনাদের কম্পোস্টের অনেক খরচও কমে গেল, আর বিনা পয়সায় আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন। একটি গাছ বেড়ে ওঠার জন্য কি প্রয়োজন, আমরা যারা গার্ডেন করি আমরা সবাই জানি। এই যে দেখুন, আমার পুকুর পাড়ে যে মাটি দেখেছিলেন, এই পাশে আসলে একটু ফগি হয়, সো এই পাশ থেকেই দেখাচ্ছি কারণ রোডের অপোজিট। সো এই যে পুকুর পাড়ে দেখুন আমার এই যে ফুল গাছগুলো হচ্ছে। তো পুকুর পাড়ে যে জায়গা, এখানে কিন্তু গত বছর আপনারা দেখেছেন আমার কচু গাছ। সো এবছরও আমি কচু গাছ করব, তো এত মাটি আর আমি দিচ্ছি না। এই যে একটি বেজ আমি দিয়ে দিয়েছি ঘাস, এর উপরে এখন আমি খুবই সামান্য কম্পোস্ট দিয়ে গাছ লাগিয়ে দিব। আপনাদের মনে রাখতে হবে আমরা যারা গার্ডেন করি কেন করি, আর গার্ডেনে গাছ বাড়ানোর জন্য বা একটি ভালো গাছের ভবিষ্যতের জন্য কি কি প্রয়োজন হয়। একটা গার্ডেনার যারা গার্ডেন করি বা বাগান করি, বাগানীদের বা বাগানাদের যাকে বলা চলে, ছেলে বা মেয়ে দুটিই বললাম, তাদের কি প্রয়োজন হয় গাছগুলোকে বাড়ানোর জন্য? শুরুতেই বুস্ট করতে হয় কি? নাইট্রোজেন। আচ্ছা, তারপর আমাদের কি প্রয়োজন হয় একটি ভালো গাছের ভবিষ্যতের জন্য? নাইট্রোজেন দেওয়ার ফলে ঠিক এইরকমই ডার্ক গ্রিন, সবুজ কালারের হবে আপনাদের গাছগুলো। তারপর এই গাছে যেন ফুল আসে তার জন্য প্রয়োজন হবে আমাদের পটাশিয়াম। আচ্ছা, এবং এই পটাশিয়ামের পর আমাদের কি প্রয়োজন? ফুলগুলো টিকিয়ে রেখে যেন গাছে ফলগুলো ভালোভাবে স্টেবল হয়, তার জন্য প্রয়োজন হচ্ছে কি? আমাদের ফসফরাস। তো তার জন্য থাকছে আজকের ভিডিওর A to Z সব কিছু, A to Z ডিটেলস। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে জানতে পারবেন কেন এই পটে আমি আমার বাগানের ঘাসগুলো কাটার প্রয়োজন ছিল না, তারপরেও কেটেছি। একটি ভালো গাছের ভবিষ্যতের জন্য আপনার যেই জিনিসটি প্রয়োজন, যেই গাছ আপনাকে এতটাই ডার্ক গ্রিন সবুজ রাখবে, প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন। তারপর এই গাছে আসবে হচ্ছে প্রচুর পরিমাণে
ফুল, তার জন্য দরকার হচ্ছে আপনার পটাশিয়াম। আর এই ফুলগুলো টিকে যখনই এইরকম মরিচ হবে, এই যে দেখুন, তার জন্য প্রয়োজন আছে ওরে আল্লাহ, তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের ফসফরাস। তো এখন আমরা এই তিনটি জিনিস কিন্তু আলাদা আলাদা করে কেমিক্যাল হিসেবে কিনে নিয়ে আসি। আমরা বুস্ট কিনি নাইট্রোজেন দেওয়ার জন্য, ফসফরাসও কিনে নিয়ে আসি, পটাশিয়ামও কিনে নিয়ে আসি। কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের গার্ডেনের যে গ্রাস, এতে হাইলি 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 রেকমেন্ডেড নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে, যার কারণে আপনি যদি গাছের বেসটি একেবারে পাকাপোক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছটি খুব চমৎকারভাবে বাড়বে। একটি জিনিস মনে রাখবেন, যে সন্তান যখন জন্মায় তখনই তাকে সেই খাদ্য দিতে হয়। তার মানে হচ্ছে সময় উপযোগী খাদ্যই কিন্তু সময়ের মতন দিতে হয়। এমন নয় যে আপনার বাচ্চা 10-15 বছর হয়ে গেছে তখন আপনি ভিটামিনস ইন্ট্রোডিউস করবেন না। যখন বাচ্চাটি জন্ম নেবে তখন থেকে নিয়ে 5 বছর পর্যন্ত আপনাকে ভিটামিন দিতে হবে। তার মানে কি, এতে করে দেখা গেল গাছে লাউ, কুমড়া, তারপরে করলা বলেন, সিম বলেন, বেগুন বলেন, চমৎকার আসবে। অনেকের গাছেই দেখবেন লাউ কুমড়ো ডিজাইনগুলো অনেক সময় ব্যতিক্রম হয়, বিকলাঙ্গ হয়। নিচ দিক থেকে লাউগুলো একটু গোল হয়, উপর দিক থেকে চিকন হয়, বা বেগুনের শেপটি এমন আঁকাবাঁকা হয়। সেটা কেন জানেন? সেগুলোকে বলা হয় বিকলাঙ্গ ফল। তার মানে হচ্ছে ওই যে বীজটিতে শুরুতেই ভাইরাস ধরেছে, আর সেই গাছে সময় মতো সময় উপযোগী খাদ্যটি আপনারা দেননি। তো আপনারা নিজেরাই চিন্তা করেন, গাছের বেসটি যদি আপনারা স্ট্রং করতে পারেন, গাছ তো নিজে নিজেই হেসে খেলে বড় হবে। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমি লাল শাক, ডাঁটা শাক বা ঘি কাঞ্চন আগামীকালকেই দিয়ে দিব, সো আজকে ঘাস কেটে আমি প্রথম বেস দিলাম, বিকেলবেলা এর উপরে আমি জাস্ট হালকা করে কম্পোস্ট দিয়ে দিব। এখন যদি আপনারা পুরনো ইউজ করা মাটিও দেন, ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে গাছগুলো যখনই উঠে নিচের দিকে শিকড় এই ঘাসগুলো পেয়ে যাবে, তখন থেকে তারা নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস পাবে। এখন বলতে পারেন যে সরাসরি ঘাস থেকে কিভাবে, এটা কি পচিয়ে নিতে হবে কিনা? আমি এই ঘাসগুলো পটে দেওয়ার পর অনেক পরিমাণে পানি দিয়েছি, আর ঘাস কিন্তু নিজে নিজে অনেক বেশি গরম, অনেক বেশি পানি দিতে হবে। এমন নয় যে উপরের ভাবটি দেখলেন ভিজে গেছে আর ঘাস সরিয়ে দেখলেন নিচের দিক থেকে শুকনো আছে, না, এতটুকু পানি দিতে হবে যেন পচে যায়। আর বিকেলে যখন আপনি এতে কম্পোস্ট দিবেন আর তার পরের দিন বীজ দিয়ে আবার পানি দিবেন, অলমোস্ট আপনার উপরের বীজ থেকে গাছ হতে হতে নিচের যে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু একেবারে পচে সার হয়ে যাবে। সো দেখলেন তো যে একটি গাছের ভালো ভবিষ্যতের জন্য, ভালো ফলনের জন্য যেই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হয়, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটা জিনিস হাইলিভাবে রেকমেন্ডেড আছে আমাদের গার্ডেন গ্রিন গ্রাসে। সো এই জন্যে আমি আমার গার্ডেনে বেড বানানোর সময় সেকেন্ড যে লেয়ারটি করি, ফার্স্ট লেয়ারে যাই হচ্ছে আমি মাটিগুলোকে ভালো করে কুপিয়ে আগাছাগুলো ক্লিন করি, তারপরে যে আমার গাছের যত গাছপালা আছে সেগুলোকে কেটে দেই, আর সেকেন্ড যে লেয়ার, সেই লেয়ারে আমার গার্ডেনে ঘাসগুলো যায়। যারা আমার গার্ডেনের বেড তৈরির ভিডিও দেখেছেন পর্ব 1 থেকে নিয়ে পর্ব 6, তারা তো নিশ্চয়ই জানেন আমি আমার গার্ডেনের ঘাস কখনই কিন্তু ফেলে দিই না। সো আজকে আমার গার্ডেনে ঘাসগুলো কাটার উদ্দেশ্যই ছিল এটা। কারণ এত পরিশ্রম করে গাছ বানানোর পর যদি দেখি যে গাছের ফলন ভালো না, তখন কিন্তু স্বভাবতই আমাদের অনেক 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 বেশি কষ্ট হয়। তাই আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা যে পরিশ্রম করে গাছগুলো বানাচ্ছি সেই গাছগুলোতে যেন কোনো এফেক্ট না হয় এবং চমৎকারভাবে বেড়ে ওঠে, সেদিকে একটু লক্ষ্য রেখে তাদের উপযোগী খাদ্যগুলো যেন দেই। এতে করে কিন্তু একেবারেই খরচ হয় না। নিজেদের গার্ডেনের ঘাসগুলো যদি ব্যবহার করেন, বিনা পয়সায় আপনারা গাছের অনেক দামি খাদ্য ঘরেই পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।